প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের মালিক মোটামুটি ঠিক করে দিয়েছেন যে আমেরিকার অর্থনীতি তিনি ডুবিয়েই ছাড়বেন। এর আগে পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানে মারপিট শুরু করলেন। ওখানে আফগানদের হাতে এমন পেটানি খাবে, আমি আপনাদের নিশ্চিতভাবে বলে রেখে দিলাম আজকে, যে আফগানরা একেবারে মেরে তক্তা করে দেবে। একটা যোদ্ধা জাতি তো, মেরে তক্তা করে দেবে। এবার ইসরায়েল আর ইউএস মিলে হাত পোড়াবার জন্য ইরানের ওপরে আক্রমণটি করলো। আমি এর আগের ভিডিওতে একবার বলেছিলাম, ইরান কিন্তু একা নয়। ইরানের পেছনে আছে চীন এবং রাশিয়া, আর মেঘের আড়ালে অন্তরালে রয়েছে ভারতবর্ষ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই ইসরায়েল যান, সামরিক চুক্তি করুন, কিন্তু ইরানকে সমর্থন করার দিক দিয়ে ভারতবর্ষ পিছিয়ে আসবে না। কারণ ইরান হচ্ছে একটা প্রাচীন সভ্যতা। ভারতের যেমন প্রাচীন সভ্যতা, ইরান তেমনি প্রাচীন সভ্যতা, রোম তেমনি প্রাচীন সভ্যতা, দুবাই তেমনি, আরবরা তেমনি প্রাচীন সভ্যতা। এই প্রাচীন সভ্যতায় কোনোদিন ভাঙা যায় না, চেষ্টা করে লাভ নেই। ভারতকে ভাঙার অনেক পরিকল্পনা হয়েছে, ভারতকে চষার অনেক পরিকল্পনা হয়েছে, ইরানকেও সেই একইভাবে চেষ্টা করা হচ্ছে। কি না, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে। আরে পরমাণু অস্ত্র তো পৃথিবীর আরো অনেক দেশ বানিয়েছে, তাতে কি এসে গেছে? আসলে ভয়টা হচ্ছে ইরান যদি পরমাণু অস্ত্র বানিয়ে নেয় একবার, তাহলে পরে এই যে আমেরিকার যে দাদাগিরি না, সমগ্র ওই আরবিয়ান দেশগুলো থেকে, ওআইসি গুলোতে যত আছে, একদম বাহরিন থেকে শুরু করে দুবাই, কাতার অব্দি সমস্ত যত আছে, সব ওই শক্তিগুলোকে ইরান নষ্ট করে দেবে। হাত পোড়ানো যেটুকু বাকি ছিল ইউএস প্রেসিডেন্ট সেটাও করলেন। এবার দেখুন, ওয়েট করুন আপনারা যে আমেরিকার প্রেসিডেন্টের কি দুর্গতি হয়। আমাদের দুর্গতি কি হয় বলুন তো? আমাদের দুর্গতি হবে সেটা হচ্ছে, হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, তাহলে পরে আমাদের এখানে তেল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যেটা আসতে হবে সেটা হচ্ছে আরব সাগর ঘুরে একদম সেই পুরো 1300 না 1400 নটিক্যাল মাইল বোধহয় বেড়ে যাবে, সেইখান থেকে আমাদের ঘুরে ঘুরে আসতে হবে। তা যাই হোক, খবরে ফিরি আগে। বিবিসি জানাচ্ছে, ইউএস অ্যান্ড ইসরায়েল ক্যারি আউট জয়েন্ট অ্যাটাক অন ইরান as Tehran launches retaliatory strikes. শনিবার এই 10টার পর থেকে শুরু হয়েছে স্ট্রাইক, সম্মিলিতভাবে ইসরায়েল করছে এবং তার সঙ্গে ইউএস। এবার আমি এটাকে না বাংলায় করে নিয়েছি। সিএনএন জানাচ্ছে, আমি পড়ে নিচ্ছি। আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, কয়েক মাসের ঘনিষ্ঠ যৌথ পরিকল্পনার পর শনিবার সকালে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা, রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানকে লক্ষ্য করে তাদের হামলা চালানো হয়েছে। সূত্র সিএনএনকে জানিয়েছে, আমেরিকাও কয়েকদিনের মধ্যে হামলার পরিকল্পনা করছে। হামলা তো করে দিয়েছে অলরেডি। আমেরিকা তো হামলা করে দিয়েছে। ট্রাম্প শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন আহ্বান জানিয়েছেন, মানে ওই আয়াতুল্লাহ খামেনেইকে পরিবর্তন করে অন্য শাসন ব্যবস্থা, বিকল্প শাসন ব্যবস্থা, মানে রেজিম চেঞ্জের কথা উনি বলছেন। কি বলছেন আগে পড়ে নি, তারপরে আমি আমার কথা বলবো। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক অভিযানকে বিশাল এবং চলমান বলে বর্ণনা করেছেন। আমেরিকানদের প্রাণহানির আশঙ্কা করেছেন এবং ইরানিদের আপনার সরকার দখল করার আহ্বান জানিয়েছেন। তিনি গত গ্রীষ্মে ব্যাপক মার্কিন হামলার পর তেহরানের বিরুদ্ধে তার পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ কাজ করার অভিযোগও তুলেছেন, যার আগে তিনি দাবি করেছিলেন যে তিনি পারমাণবিক স্থাপনাগুলি ধ্বংস করে দিয়েছেন।
ওই B2 বোম্বার মেরে যেটা ধ্বংস করে দেওয়া হয়েছিল বলেছিল, সেটা সম্পূর্ণ ঢপ। B2 বোম্বার অন্য জায়গায় ফেলেছে, তার আগেই ওখান থেকে সব সরিয়ে দিয়েছিল, মানে মালপত্র। ইরান বলেছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তারা ওই বিদ্যুৎ উৎপাদন, হ্যান ত্যান, এই সমস্ত কাজের জন্য তারা পরমাণু কর্মসূচি নিচ্ছে। সেই পরমাণু কর্মসূচি সবাই, পরমাণু বিদ্যুৎ তৈরির জন্য সবাই করে, বিকল্প জ্বালানির জন্য সবাই করে। কিন্তু তার কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে তেল একদিন শেষ হয়ে আসবে, তখন মানুষ কি করবে? সবাই যদি পারমাণবিক দিকে যায়, তাহলে ইরানই বা পিছিয়ে থাকবে কেন? দাদাগিরি। ইরান প্রতিশোধ নিচ্ছে কিরম ভাবে? ইরান মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল এবং মার্কিন লক্ষ্যবস্তুকে অদ্ভুতভাবে হামলা চালিয়ে তার উপযুক্ত জবাব দিয়েছে। সংযুক্ত আমিরাত, বাহরাইন এবং কাতার সহ বেশ কয়েকটি দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় এবং তেহরানের রাষ্ট্রপতির কার্যালয়ের পাশাপাশি দেশ জুড়ে ব্যাপক সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছে আমেরিকা। আমাদের প্রতিবেদক বলেছেন, সাধারণ ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। রাস্তায় আতঙ্ক, কিন্তু কিছু লোকের জন্য স্বস্তির অনুভূতিও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত, এই সমস্ত অঞ্চলে জুড়ে বিস্ফোরণ হয়েছে, যা ইরানি হামলা বলে মনে করা হচ্ছে। দেখা যাচ্ছে বাহরাইনের, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান নৌঘাঁটি রয়েছে, সেখানেও ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য ধারণ করা যায়। ওটা কিন্তু এডি সিস্টেম আটকাতে পারেনি, একদম পুরো দুটো জাহাজকে বোধহয় একদম নষ্ট করে দিয়েছে, মানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে মিসাইলে। মানে আমি বলেছিলাম না যে ওই ওপরে যে আপনার যেখান দিয়ে প্লেন ওড়ে, সেই অংশটা নষ্ট করে দিলে পরে জাহাজ অকেজ হয়ে যাবে। ট্রাম্প ইরানি সরকারকে দখল করে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে। এটি সম্ভবত প্রজন্মের জন্য আপনাদের কাছে একমাত্র সুযোগ হবে বলে জানিয়েছেন। এখন এই যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, আমি যাকে মালিক বলি, এই কারণে কি আমি বলি তো এই কারণে, মালিক যা মনে করবে, তার বাপের ক্ষমতা আছে কি তাকে না করবে। এখন উনি জানেন না যে ইরানের যে মানুষ, ইরানের যে সাধারণ মানুষ, তাদের যতই রাগ ধর্মীয় নেতার ওপরে থাকুক না কেন, আপনারা দেখে নেবেন, আমার এই ভিডিও সাক্ষী রইল, যখন বাইরের আক্রমণ যখন ইরানের ওপরে এসে পড়বে না, তখন সব একজোট হয়ে যাবে। একজোট হয়ে গিয়ে সব সরকারের পাশে দাঁড়িয়ে যাবে। কোথাও যাবে না আয়াতুল্লাহ খামেনি। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বললাম, আয়াতুল্লাহ খামেনি দেশ ছেড়ে যাবেন না, এবং উনি দেশে ধর্মীয় নেতা হিসেবে দেশেই উনি থাকবেন। উনি আস্তে আস্তে সংস্কারের দিকে তো যাচ্ছেন। এখন তো আর সেইভাবে হচ্ছে না, ফাঁসি হচ্ছে না। সংস্কারের দিকে আস্তে পেজেশকিয়ান যখন রাষ্ট্রপতি হয়েছেন, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে ইরানের সংস্কারগুলো, পুরনো সংস্কার, মানে যেগুলো কি বলে, তাগড়া মুসলিম সংস্কার যেগুলো আছে, বোরকা, হ্যান ত্যান, এই সমস্ত যত আছে, মেয়েদের রাস্তায় বেরোনো, মুখ ঢাকা, হ্যান ত্যান, শুধু মাথায় কাপড়টা দিতে হবে। এখন যেটা নিয়ম হচ্ছে, এখন আপনাকে গেলে, তেহরানে গেলে বা ইরানে গেলে আপনাকে মাথায় কাপড়টা দিতে হবে, মুখ ঢেকে আপনাকে চলতে হবে। এমন কোনো এখন আর এরকম কোনো নীতি নেই, নীতি পাল্টে গেছে। আমি বলছি না, ধীরে ধীরে সংস্কার হচ্ছে। তো এখন যদি ইরানের জনগণকে মনে করে যে আমি বললাম, আর ইরানের জনগণ এর সঙ্গে সঙ্গে একেবারে খামেনিকে একেবারে তাড়া করে খামেনিকে দেশ ছাড়া করে দেবে, আপনার নিশ্চিন্তে থাকুন, খামেনির কিচ্ছু হবে না। উল্টে মুখ কাটি খাবেন আমাদের এই নেতানিয়াহু, তার স্বপ্ন পূরণ হবে না। আর বড় মুখ কাটি খাবেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। একটা মুক্কা খেয়েছেন আপনার হামাসের সঙ্গে যুদ্ধ শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে, ওই বোর্ড অফ পিস না কি একটা, হ্যাঁ বোর্ড অফ পিস, সেখানে কিন্তু পাকিস্তান ছাড়া কেউ সই করেনি। মাদুরোকে তুলে আনার পর ওখান থেকে বিশ্ব জুড়ে সমালোচনা হয়েছে। আচ্ছা, সমালোচনা উনি পাত্তা দেন না, উনি তো রাজা, উনি পৃথিবী ওনার বগলের তলায় আছে। পৃথিবীর বগলের তলায় বগল বাজিয়ে উনি পৃথিবী ঘুরে বেড়ান। তো যাই হোক, আমি এটা
আমি ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করার জন্য এখানে বসিনি, আমি তার নীতির কথা বলছি। এই নীতির জন্য তিনি $37 ট্রিলিয়ন যখন সিংহাসনে বসেছিলেন তখন ছিল $37 ট্রিলিয়ন, সেটা বেড়ে হয়ে গেছে $39 ট্রিলিয়ন এই 2 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে, তার টার্মের, দ্বিতীয় টার্মের 1.5 বছরের। তার কারণ হচ্ছে তার ট্যারিফে একটা ঝাড় খেলেন। তাকে কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু করতে হবে। বলেছিল ভোর ঘুম থেকে উঠে মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল, ভেঙে গিয়ে মনে হলো যে এইটা করে ফেলি, উনি সমাজবাদ করে তুচ্ছশালা মেরে দিলেন। তার কি প্রতিক্রিয়া হবে বিশ্বজুড়ে? তিনি একটা সারা বিশ্বের সব থেকে শক্তিশালী রাষ্ট্রের একজন প্রধান, তার একটা ছোট বক্তব্য কতটা বিশ্ব প্রতিক্রিয়া এবং নানান প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে সেটা তিনি ভেবে দেখেন না। তো যাই হোক, এখন খবরে ফিরি। এরপরে এইবারে দেখবেন তালিবানরা আস্তে আস্তে ঢুকে ঢুকে মেরে 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 পাকিস্তানকে একেবারে শেষ করে দেবে। পাকিস্তান 10 দিনের মধ্যে কি 15 দিনের মধ্যে পাকিস্তান গান গাইতে লেগে যাবে, আমরা সন্ত্রাসবাদের শিকার হয়ে গেলাম, আমাদের সাহায্য করো বলে ইউনাইটেড নেশনে গিয়ে চেল্লাবে, মিলিয়ে নেবেন, চেল্লাবে। এই শাহবাজ শরীফ এই গিয়ে চেল্লাবে যে আমরা সন্ত্রাসবাদের শিকার হয়ে গিয়েছি, দেখবেন, মিলিয়ে নেবেন। তখন আমায় ধন্যবাদ জানাবেন, এখন ধন্যবাদ জানাতে হবে না। আর দেখবেন ইরানের মুখটা কিরম পড়ে। ওখানে চীন আর রাশিয়া ডিরেক্টলি একদম সাহায্য করছে, আর পেছন দিক দিয়ে পুরো একবার মেঘের আড়াল থেকে মেঘনাথ হয়ে ভারতবর্ষ বাকি টেকনোলজিক্যাল সাহায্য দিয়ে যাচ্ছে। স্যাটেলাইট ইমেজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভারতবর্ষ স্যাটেলাইট ইমেজ দিয়ে দেবে, চীন স্যাটেলাইট ইমেজ দিয়ে দেবে, রাশিয়া স্যাটেলাইট ইমেজ দিয়ে দেবে। এডি সিস্টেম ভেঙে দিয়ে কি হবে? সোজা স্যাটেলাইটে 3টে দেশ স্যাটেলাইট ইমেজ দিয়ে দেবে, ওই স্যাটেলাইট ইমেজ দিয়ে সমস্ত মেরে। আর ইরানের কাছে মোটামুটি যা আমরা প্রকাশ্যে যে খবর এসছে, 5,000 থেকে 7,000 ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল রয়েছে, এবং তার বিভিন্ন রেঞ্জের মিসাইল আছে। আমেরিকা পর্যন্ত, ওয়াশিংটন ডিসি পর্যন্ত কিন্তু নিরাপদ থাকবে না। এই যে আগুনে তিনি হাত দিলেন না, এই হাত ওনার পূর্বে। এ ব্যাপারে আপনাদের মতামত কি আমায় জানাবেন, জানালে পরে আমি খুব উপকৃত হব। আমার কোনটা ভিডিও নিয়ে কোন জায়গায় কোনো অসুবিধা থাকলে বা কোনো অন্য ব্যাপারে যদি ভিডিও করতে আপনাদের বলেন, তাহলে আমারও সেটা কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই করব। এবার বাংলাদেশ থেকে একের পর এক উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার কথা কিন্তু সামনে আসছে। যে কথা আমি শেষ 6 মাস ধরে বারবার বলেছি যে এই বাংলাদেশের উপদেষ্টারা শেষ মুহূর্তে পালিয়ে প্রাণে বাঁচতে চাইবেন, দেখুন হুবহু সেই জিনিস কিন্তু বাংলাদেশ থেকে আমরা এবার হতে দেখছি। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে 2 উপদেষ্টা পদত্যাগ করেই অন্য দেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন, এবং তাদের বিপক্ষে অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকা সত্ত্বেও তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ 17 তারিখ অর্থাৎ 17ই ফেব্রুয়ারি মানে কালকে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং তার আগেই তারা যদি দেশ থেকে পালিয়ে যেতে পারেন তাহলে কোনো রকম প্রশ্নের মুখে তারা পড়বেন না। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে এক উপদেষ্টা আজকে দুপুর 12টা 50 ফ্লাইটে, চায়না ইস্টার্নের ফ্লাইটে কিন্তু দেশ ছেড়েছেন, এবং অন্য এক উপদেষ্টা তিনি আজকে সন্ধে 6টা 45 ফ্লাইটে এমিরেটসের বিমানে কিন্তু দেশ ছাড়বেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে মোহাম্মদ ইউনূসের এই সরকার এবং তার উপদেষ্টারা এতটাই ঘাপলা করেছেন শেষ 1 বছর ধরে যে এখন প্রাণ সংশয়ে ভুগছেন, এবং আইনের সামনে মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই, এবং এবার একের পর এক উপদেষ্টারা দেশ ছাড়তে শুরু করলেন। মোহাম্মদ ইউনূসের স্বপ্ন ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার, এবং এর জন্য তিনি সবটা দিয়ে জামাতপন্থী ইসলামী ছাত্র নেতাদের কিন্তু সাহায্য করেছিলেন। মেকানিজম আজকে পুলিশ প্রশাসন, আইন প্রশাসন, নির্বাচন কমিশন, সমস্ত কিছু কিন্তু ছাত্রদের অধীনে ছিল। তা সত্ত্বেও বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ বিএনপি কিন্তু এই নির্বাচনে পেয়ে যায়, এবং আলটিমেটলি আপনারা জানেন বাংলাদেশের ছাত্র নেতাদের পরাজয় হয়। মোহাম্মদ ইউনূস তিনি ছলে বলে কৌশলে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন,
কিন্তু যেহেতু তার ছাত্র নেতারা সরকার গঠন করতে পারছে না, হয়তো তাকেও দেশ ছেড়ে সেফ এক্সিট খুঁজতে হবে, যা তাদের উপদেষ্টারা কিন্তু করছেন। কালকে মোহাম্মদ ইউনূসের প্রধান সহকারী ফয়েজ আহমেদ তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে নেদারল্যান্ডে পাড়ি দিয়েছেন এবং তারপরে জানা যাচ্ছে তিনি নাকি নেদারল্যান্ডের নাগরিক। অর্থাৎ এই ধরনের এক ব্যক্তিত্বকে বাংলাদেশের উপদেষ্টা কোন আইনে করা হয়েছিল সেটাই কিন্তু বড়সড় এক প্রশ্ন। এবং কোনো রকম অডিট ক্লিয়ারেন্স এবং সিকিউরিটি ছাড়পত্র ছাড়াই কেন এই ধরনের উপদেষ্টারা পালিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি ভারতের আতঙ্কে ভুগছেন মোহাম্মদ ইউনূস। সরকার গঠন হবে কালকে, তার আগেই বাংলাদেশের যে হাই কমিশনার দিল্লিতে আছে, তার যে প্রেস উইং এর অন্যতম কর্তা ফয়জাল, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের পক্ষ থেকে। 2024 সালে 24শে নভেম্বর তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়, কিন্তু চুক্তির 8 নম্বর ধারা অনুযায়ী তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। যে একটা জিনিস পরিষ্কার করে দেয় যে মোহাম্মদ ইউনূস কিন্তু তার পুরনো সমস্ত লোকজন যারা সিক্রেট অনেক কিছু জানেন, তাদেরকে কিন্তু আস্তে আস্তে মানে আত্মগোপনে যেতে সাহায্য করছেন এবং তার যে অতীতের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তা যেন কোনোদিন ফাঁস না হয় তার চেষ্টা কিন্তু করছেন। এবার প্রশ্ন হলো, যারা দিনের পর দিন ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভবিষ্যৎটি কি হবে? তাদের মাথার উপরে যে উপদেষ্টারা ছিল, মানে যাদের জন্য এই ছাত্র নেতাদের এত বারবারন্ত, তারা যখন একের পর এক দেশ ছাড়ছেন, তাহলে ছাত্র নেতাদের ভবিষ্যৎ কি হবে সেটাই তো একটা বড় প্রশ্ন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যাবেন কি যাবেন না এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আগের প্রোটোকল মেনেই বাংলাদেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। আপনারা জানেন প্রধানমন্ত্রী সাধারণত এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন না। এর আগেও নীতিন গাডকারি ইরানের সরকার গঠনের সময় গেছিলেন, ডক্টর জয়শঙ্কর আমেরিকায় গেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের অনুষ্ঠান সঙ্গত কারণেই অ্যাভয়েড করেন। প্লাস কালকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভারত আসার কথা, ফলে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ মিটিং কিন্তু কালকে থাকতে পারেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার সম্ভাবনা কিন্তু বাংলাদেশে আপাতত ক্ষীণ। বিশাল কিছু পরিবর্তন না হলে কাল মোদী যে বাংলাদেশে যাচ্ছেন এ কথা কিন্তু বলা যাচ্ছে না। তবে মোদী আতঙ্কে ভুগছে বাংলাদেশের ছাত্ররা। ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন তাহলে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটি বয়কট করবেন। দেখুন ডিপ্লোম্যাসি কোন জায়গায় নিয়ে গেছেন এই ছাত্র নেতারা। প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন কেন, এই প্রশ্নে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে বয়কট করবেন, অথচ তারা চাইছেন ভারত যেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, ভারত যেন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কর্মকাণ্ড চালায়। অর্থাৎ সেই ভারত বিরোধিতা, যে নির্দিষ্ট দলের জিওপলিটিক্যাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে ভরসা করে তারা ফের বিরোধিতার আসনে বসতে চাইছেন, অথচ শপথ গ্রহণ অনুষ্ঠানেই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণকে মেনে নিতে পারছেন না। ফলে তারা যে সম্পূর্ণ দিকভ্রষ্টহীন এক রাজনৈতিক দল তা পরিষ্কার করে দিলেন কালকে ফের এক স্টেটমেন্টে। বলা ভালো, নরেন্দ্র মোদী বাংলাদেশে যাওয়া কিংবা ভারতবর্ষের প্রেজেন্ট বাংলাদেশে বাড়া মানে এই জামাতিপন্থী ইসলামী ছাত্র নেতাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাওয়া, এবং সেই আশঙ্কাতেই ফের মোদী বিরোধিতায় মগ্ন হয়ে গেছেন এই ইসলামী ছাত্র নেতারা। তবে কালকে বিএনপির পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেওয়া হয়েছে সংখ্যালঘু ইস্যুতে। পার্টিকুলারলি বিএনপি কালকে 3 জন তাদের আধিকারিক কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। সিরাজগঞ্জ নামক একটি জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন, চাঁদা এবং জুলুমবাজির অভিযোগ করা হয় সংখ্যালঘুদের পক্ষ থেকে বিএনপির 3 নেতার বিপক্ষে। তারেক রহমান কিন্তু সেই 3 নেতাকে শোকজ করেছেন। ফিরোজ আহমেদ, মনা পাল এবং আরজু আহমেদ, এই 3 নেতাকে কিন্তু বিএনপি দল থেকেও পরবর্তীকালে বহিষ্কার করতে পারেন। কারণটা কি? কারণ হলো খুব সহজ, বিএনপি কোনোভাবেই চাইছে না যে পুরনো বিএনপি সম্পর্কে যে ধারণা ভারতের আছে সেই ধারণা ফের ফিরে আসুক। অর্থাৎ বিএনপির আমলে সংখ্যালঘুরা সুরক্ষিত থাকবে, এই বার্তা কিন্তু বিএনপির পক্ষ থেকে ভারতকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই চেষ্টা করার জন্যই তারা তাদের দলের সদস্যদেরও কিন্তু বাদ দিতে পিছুপা হচ্ছে না। কারণ বিএনপি জানে এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাত করার অবস্থায় বাংলাদেশ নেই। বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন জায়গায় চলে গেছে যে যদি ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ব্যবসা
নতুন করে রিভাইভ করতে বাংলাদেশ না পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংখ্যালঘুর উপর যারা নির্যাতন করলো তাদের বিপক্ষে কিন্তু অ্যাকশন প্রথম দিনই তারেক রহমান নিলেন, যা অত্যন্ত ইতিবাচক। এবং ভারতের সঙ্গে তিনি যেভাবে সম্পর্ক বিল্ড আপ করতে চাইছেন, যেভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যেভাবে তিনি ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা তৈরি করছেন, তা কিন্তু বাংলাদেশের জন্য ভালো একটা বার্তা। অন্তত আমার প্রথম দিনে এইটুকু মনে হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।